সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ এবং নিরাপদ আছো। হাজারাবাদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. সাখাওয়াত হোসেন, লেকচারার অফ ফিজিক্স, হাজারাবাদ ডিগ্রি কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্বের ৪র্থ ক্লাস করতে যাব। এর আগে তোমরা এই চ্যাপ্টারে 3টা ক্লাস করেছো। মোটামুটি এই চ্যাপ্টারের যাবতীয় অনেক বিষয় এলাবোরেটলি এই 3টা ক্লাসে করানো হয়েছে, আর সামান্য কিছু বাকি আছে। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তার সারাংশ এখানে দেখতে পাচ্ছি। আমরা আলোচনা করব চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র লুপ বা কুণ্ডলীর উপর ক্রিয়ারত টর্কের রাশিমালা, ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ভ্রামক, তারপরে কক্ষপথ ইলেকট্রনের ঘূর্ণনের জন্য চৌম্বক ক্ষেত্র, ইলেকট্রনের স্পিন বা চৌম্বক ভ্রামক, পৃথিবীর চৌম্বকত্ব, চৌম্বক সংশ্লিষ্ট কিছু সংজ্ঞা, তারপরে পৃথিবীর চৌম্বক উপাদান, বিচ্যুতি, বিনতি, বুড় চৌম্বক ক্ষেত্রের আণবিক উপাংশ এবং এগুলো যাবতীয় গাণিতিক সমস্যা। তাহলে আমরা এখন আমাদের মূল লেসনে ফিরে যাচ্ছি। চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র লুপের উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা, অর্থাৎ একটা চৌম্বক ক্ষেত্রে একটা ক্ষুদ্র লুপ বা কুণ্ডলীকে যদি একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তার উপর ক্রিয়ারত টর্ক এর রাশিমালা আমরা বের করব। এখানে একটা আয়তাকার কুণ্ডলী, তামার তারের সাহায্যে একটা আয়তাকার কুণ্ডলী WXYZ আমরা তৈরি করছি। সেখানে একটা চৌম্বক ক্ষেত্রে সেটাকে এমন ভাবে স্থাপন করব যাতে কুণ্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে। তাহলে এখানে কুণ্ডলী তল বলতে WX আর ZY তলটা এই বি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে আছে দেখা যাচ্ছে। তাহলে এখানে L হচ্ছে কুণ্ডলীর দৈর্ঘ্য, বি হচ্ছে কুণ্ডলীর প্রস্থ। এখানে L হলো কুণ্ডলীর দৈর্ঘ্য আর বি হলো কুণ্ডলীর প্রস্থ। তাহলে কুণ্ডলীর ক্ষেত্রফল হলো A = L × B, L × B। তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা, এই তামার তারটাকে আমরা যদি n সংখ্যক পাক সংখ্যার বিশিষ্ট কুণ্ডলী তৈরি করি, তাহলে n হচ্ছে পাক সংখ্যা, b সুষম চৌম্বক ক্ষেত্রের মান, I হচ্ছে কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কুণ্ডলীর দুই বিপরীত বাহু WX ও ZY এই চৌম্বক ক্ষেত্র B এর সাথে সমান্তরালে থাকায় এর উপর কোনো কি বল প্রযুক্ত হবে না। কেন? সমান্তরালের কারণে এখানে থিটার মান হচ্ছে 0। তাহলে আমরা জানি কোনো একটা ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক বলের সৃষ্টি হয় সেটার হচ্ছে F = I L B sin থিটা ছিল, আমরা জানি। তাহলে এখানে আমরা পাচ্ছি যেহেতু থিটা = 0 সমান্তরাল বলে, তাহলে N I L B sin 0 ডিগ্রি, অর্থাৎ এটা 0। তাহলে WX আর ZY বরাবর কোনো চৌম্বক বল এখানে কাজ করবে না। কিন্তু WZ এখানে আমরা দেখতেছি ZW আর XY তলে, যেহেতু সেটা কুণ্ডলীটার এই বাহু দুইটা এই চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে স্থাপন করা হয়েছে সেখানে, অর্থাৎ থিটা = 90 ডিগ্রি। তখন আমার এই দুইটা বাহু অর্থাৎ উলম্ব বাহু বরাবর আমার চৌম্বক বল দুইটা হচ্ছে NILV sin 90 ডিগ্রি, অর্থাৎ NILV। তাহলে এই দুইটা উলম্ব বাহু WZ এবং XY বরাবর যে চৌম্বক বল পাবো সেটা হচ্ছে কি F = NILV। কিন্তু বাহু দুটিতে প্রবাহের অভিমুখ বিপরীত হওয়ায়, অর্থাৎ এখানে যে প্রবাহ এখানে উপরের দিকে I প্রবাহ, আবার এদিকে XY এ নিচের দিকে প্রবাহ, তাহলে প্রবাহ দুইটা বিপরীতমুখী হওয়ায় তাহলে ফ্লেমিং এর আমার বামহস্ত নিয়ম অনুযায়ী প্রবাহের কারণে এই চৌম্বক বল দুটোটা একটা অপরটার বিপরীতমুখী কাজ করবে। তাহলে এই ফ্লেমিং এর বামহস্ত নিয়ম আমরা জানি। ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম বলতেছে আমাদের, অর্থাৎ তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রকে যদি প্রকাশ করা হয় তাহলে মধ্যমা বরাবর
প্রবাহ এবং বৃদ্ধাঙ্গুলি বরাবর চুম্বক বল প্রকাশ করে। তাহলে এখানেও আমাদের ডাব্লিউ জেড বাহু বরাবর আই তড়িৎ প্রবাহ যদি উপরের দিকে কাজ করে, আর বি চুম্বক ক্ষেত্র হচ্ছে হরিজন্টালি কাজ করতেছে, তাহলে আমার একটা নিচের দিকে অর্থাৎ ভিতরের দিকে কাজ করবে। তাহলে কিভাবে এক্স ওয়াই তলেও সেম, অর্থাৎ উল্টা একটা বল চুম্বক বল দুটোটা একটার মানে বিপরীত হিসেবে কাজ করতেছে এখানে, যেহেতু তড়িৎ প্রবাহ বিপরীতমুখী বলে, একটার বিপরীতমুখী। আমরা জিনিসটা এভাবে দেখতে পারি। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এই পাশে যেটা সেটা হচ্ছে চুম্বক বল। তাহলে আমাদের এই দুইটা বিপরীত বাহু বরাবর দুইটা বিপরীত চুম্বক বল বিপরীতমুখী হয়ে কাজ করতেছে। তাহলে কুণ্ডলীর এই দুই বাহুর উপর দুটি সমান্তরাল ও বিপরীতমুখী বল কাজ করবে এবং এদের ক্রিয়ামুখ একই সরল রেখায় না হওয়ায় এরা একটি দ্বন্দ্বের সৃষ্টি করবে। অর্থাৎ এখানে এই এফ বলটা যেদিকে কাজ করতেছে, এই পাশের এফ বলটা তার বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এখানে একটা দ্বন্দ্ব বা ঘূর্ণনের একটা প্রয়াস পাবে, ঘূর্ণনের সৃষ্টির জন্য চেষ্টা করবে। তখন এই দ্বন্দ্বটা এই কুণ্ডলীটাকে এই পি কিউ এর অবিলম্ব বা বের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে পি কিউ অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরানোর জন্য চেষ্টা করবে। তখন এই দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক হবে, টর্কের রাশিমালা হবে টর্ক টাউ ইকুয়ালস টু টর্ককে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, টাউ ইকুয়ালস টু বল ইনটু বলদ্বয়ের তথা বল দুটির মধ্যকার লম্ব দূরত্ব। তাহলে আমার এখানে বল হচ্ছে যে দুটোটা বল এফ, তাহলে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে আমার স্মল বি। তাহলে এখানে পাচ্ছি আমরা বল ইনটু বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বি, তাহলে এফ ইনটু বি। তাহলে আমরা জানি এফ ইকুয়ালস টু এর আগের সমীকরণ থেকে এন আই এল বি, তাহলে সেখান থেকে পাচ্ছি এন আই এল বি স্মল বি। তাহলে এখান থেকে আমরা টাউ ইকুয়ালস টু এই সমীকরণটা পেলাম। এখন যদি বলি কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রে তলের সাথে সমান্তরালে না বসিয়ে যদি আমরা ফাই কোণে বসাই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ফাই, অর্থাৎ এই কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে যদি আমরা সমান্তরাল না বসিয়ে ফাই কোণে বসাই, তাহলে কি হবে? তাহলে এই ফাই কোণের জন্য এই চৌম্বক ক্ষেত্র বি বরাবর একটা আনুভূমিক উপাংশ আমরা পাবো বি কস ফাই। তাহলে এটা যদি চৌম্বক ক্ষেত্র হয়, তাহলে এই চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক বরাবর আমরা বি কস ফাই এই ফাই কোণের জন্য একটা আনুভূমিক উপাংশ পাবো। তখন এই রূপান্তরিত টর্কের রাশিমালা হবে এন আই এ বি কস ফাই। এখন এই কুণ্ডলীটা এই বি চৌম্বক ক্ষেত্রটা এই কুণ্ডলী তলের সাথে ফাই কোণ যদি উৎপন্ন করে, তাহলে এই কুণ্ডলীর তলের লম্বের সাথে এই চৌম্বক ক্ষেত্রটা তখন থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে এটা যদি ফাই হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমরা পাই যেহেতু এটা এই আনুভূমিক আর উলম্ব হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস ফাই ইকুয়ালস টু থিটা কোণ। তাহলে এই থিটা কোণটা হচ্ছে বি আর এই তলের উলম্বের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখান থেকে ফাই ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই মানটা যদি আমরা উপরের সমীকরণে বসাই এন আই এ বি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এটাকে আমরা কোয়াড্রেন্টের সাহায্যে লিখতে পারি এন আই এ বি সাইন থিটা, অর্থাৎ এই রূপান্তরিত টর্কের রাশিমালার সমীকরণ হচ্ছে এন আই এ বি। এখন দেখতে পাচ্ছি এই এ আর বি দুইটা ভেক্টর রাশি, এ হচ্ছে কি ক্ষেত্রফল ভেক্টর আর বি হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র। তাহলে এই দুইটা ভেক্টর রাশির আর সাথে আছে সাইন থিটা, তাহলে এটাকে আমরা ক্রস গুণনের নিয়মে লিখতে পারি। তাহলে আমরা এটাকে ক্রস গুণনের নিয়মে লিখলে আমরা এ বি সাইন থিটাকে আমরা লিখতে পারি এ ক্রস বি
তাহলে এন আই এ ক্রস বি হচ্ছে কি এই টর্কের ভেক্টর রূপ। এখানে এখানে এন আই এ কে আমরা বলতেছি কি চৌম্বক ভ্রামক, একে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চৌম্বক ভ্রামক এম ইকুয়ালস টু এন আই এ। তাহলে আমরা লিখতে পারি টাউ ইকুয়ালস টু এন ক্রস বি। তাহলে টাউ হচ্ছে টর্ক ইকুয়ালস টু চৌম্বক ভ্রামক ইনটু চৌম্বক ক্ষেত্র। তাহলে এখানে আমরা যে ক্ষেত্রফল ভেক্টর নিয়ে একটু আলোচনা করছি, ক্ষেত্রফল ভেক্টর এ জিনিসটা কি। এই ক্ষেত্রফল ভেক্টরটা, এটাকে আমরা ভেক্টর বলতেছি, এটার মান ও দিক দুটোই আছে। তাহলে এটার মান হচ্ছে কি এই কুণ্ডলীর ক্ষেত্রফল যা তার মান আর এর দিক হবে কি কুণ্ডলীর তলের লম্ব বরাবর। এই ক্ষেত্রফল ভেক্টরের দিকটা পাওয়া যায় ডানহস্ত নিয়ম অনুযায়ী, অর্থাৎ কুণ্ডলীতে যে দিকে প্রবাহ চলছে সেদিকে যদি মুষ্টিবদ্ধ করে সবগুলো আঙ্গুলকে ধরা হয় তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে যাবে সেদিকে হবে ক্ষেত্রফল ভেক্টরের দিক। তাহলে এখানে দেখা যাচ্ছে কি কুণ্ডলীতে যে প্রবাহ চলতেছে সেটা এখানে দেখা যাচ্ছে কুণ্ডলীতে এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ চলে, আমার সব আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ ভাবে ধরলে আমার এই ক্ষেত্রফল এর দিক হবে বাইরের দিকে, আউটওয়ার্ডস। তাহলে এখন এর মান ও দিক দুইটাই পেলাম। এরপর আসতেছে আমাদের চুম্বক ভ্রামক। তাহলে এখানে আমরা চুম্বক ভ্রামক কোন প্রবাহবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ও কুণ্ডলীর ক্ষেত্রফল ভেক্টরের গুণফলকে ওই কুণ্ডলীর চুম্বক ভ্রামক বলে। তাহলে এখানে চুম্বক ভ্রামক এম ইকুয়ালস টু আমরা জানি এন আই এ। এন হচ্ছে পাক সংখ্যা কুণ্ডলীর, আর আই হচ্ছে প্রবাহ, এ হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। এরপরে এখন আমরা এই টপিকের উপর একটা সিকিউ করে আসি। এটা সিকিউ দেখতে পাচ্ছি, এটা যশোর বোর্ড 2019 আসছে। এখানে একটা উভয় চিত্রে এ বি সি ডি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। কুণ্ডলীর পাক সংখ্যা 500। তাহলে প্রথম চিত্রে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান কত এবং দ্বিতীয় চিত্রে পাক সংখ্যা কত পরিবর্তন করলে উভয় টর্কের মান একই থাকবে? গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে প্রথমটার জন্য আমরা জানি টর্কের রাশিমালা টাউ ইকুয়ালস টু এন আই এ বি সাইন থিটা। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে থিটার মান হচ্ছে, অর্থাৎ এই কুণ্ডলী তলের লম্ব হচ্ছে, অর্থাৎ এই যে বি ভেক্টরটা চুম্বক ক্ষেত্রটা কুণ্ডলী তলের সাথে লম্ব হচ্ছে। তাহলে কুণ্ডলী এই ব্যাসার্ধ ভেক্টর এই ক্ষেত্রফল ভেক্টর এ আর বি তারা পরস্পর লম্ব, অর্থাৎ এখানে থিটা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, এখানে এন হচ্ছে 500, এল হচ্ছে 15 সেন্টিমিটার, বি হচ্ছে 10 সেন্টিমিটার বি। তাহলে 15 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিই, এটা হচ্ছে 15 মিটার আর এটা হচ্ছে 0.1 মিটার। তারপরে চুম্বক ক্ষেত্রের মান বি ইকুয়ালস টু, চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে বি ইকুয়ালস টু 5 × 10⁻³ 5 × 10⁻³ টি, আর প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু 5A। আমরা এই মানগুলো বসানোর পরে যা রেজাল্ট আসে 500 × 5 × 0.15 × 0.1 × বি এর মান হচ্ছে 5 × 10⁻³ sin 90 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেট করার পরে যা আসে মান আসে এটা 0.187
5। টর্কের একক হলো নিউটন মিটার। তাহলে সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে দ্বিতীয় চিত্রে পাক সংখ্যার কত পরিবর্তন করলে উভয় টর্কের মান একই থাকবে, অর্থাৎ এই দ্বিতীয় কুণ্ডলীটার মধ্যে পাক সংখ্যার পরিবর্তন করতে হবে, কত করলে তাদের টর্কের মান একই হবে। তাহলে আমরা আবার একইভাবে করতে পারি। আমরা টর্ক এখান থেকে পাইছি τ1, আমরা τ1 এর মান পাইছি 0.1875। এখন τ2 জন্য একইভাবে NIAB sin θ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে A আর B, অর্থাৎ ক্ষেত্রফল ভেক্টর A আর ভেক্টর B চুম্বক ক্ষেত্রের মধ্যে যেই কোণ সেটা হচ্ছে কি থিটা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমরা থিওরিতে যেটা পড়ে আসছিলাম, অর্থাৎ এখানে যেটা থিটা দেওয়া আছে সেটা, অর্থাৎ এখানে ফাই ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি, সরি এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে এখানে ফাইটা, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি, তখন এটা 30 ডিগ্রি পাওয়া যায়। তাহলে থিটার মান যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর A আর B এর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। বাকি মানগুলো সব একই। n ইকুয়ালস টু 500 পাক সংখ্যা, সরি n এর মান বের করতে হবে। I এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, A হচ্ছে 0.15 ইন্টু 0.1 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, B এর মান 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এখানে বলছে দুইটা কুণ্ডলীরই টর্কের মান একই হবে। টর্কের মান যদি একই হয় তাহলে আমরা এখানে বসাতে পারি τ1 equals to 1875, আর এখানে দেওয়া আছে NIAB sin θ। তাহলে n টা বের করে নিয়ে আসি আমরা, n equals to 0.1875, এখন হচ্ছে IAB sin θ। তাহলে আমরা এখানে মানগুলো বসাই 0.175, I এর মান হচ্ছে 5, A এর মান হচ্ছে 0.15 ইন্টু 1, তারপর হচ্ছে B এর মান হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 sin 30 ডিগ্রি। তাহলে এই মানগুলা বসানোর পরে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হলো পাওয়া যায় 1000। তার মানে এই পাক সংখ্যা আগে ছিল 500, তাহলে এখন হচ্ছে 1000। তাহলে পাক সংখ্যা 1000 মাইনাস 500, অর্থাৎ 500 পাক সংখ্যা বাড়ালে দুইটা কুণ্ডলী টর্কের মান একই। এবার আমরা আরেকটা সিকিউ দেখব। দেখি চিত্রে PQRS বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার, QRPS বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.05 মিটার, পাক সংখ্যা হচ্ছে 50, প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, চৌম্বক ক্ষেত্র মান হচ্ছে 0.2 টেসলা। তাহলে এখানে এই আয়তাকার কয়েলটির চৌম্বক মোমেন্ট কত? প্রথম কোশ্চেন, আয়তাকার কয়েলটি সমান সংখ্যক পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করা হলে টর্কের মান বাড়বে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে আমরা এখানে চুম্বক মোমেন্টের আমরা রাশিমালা জানি, আমরা n equals to n I a, এটাকে বলে চুম্বক মোমেন্ট। তাহলে n হচ্ছে আমার এখানে n এর মান হচ্ছে 50, পাক সংখ্যা n এর মান পাক সংখ্যা হচ্ছে 50,
প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তারপরে এর ভ্যালু হচ্ছে L ইন্টু বি, হচ্ছে 0.1 ইন্টু 0.05। তাহলে এখানে আমরা মানগুলো যখন বসাবো আমরা 50 ইন্টু 1 ইন্টু 0.05, তাহলে আমরা যে রেজাল্ট 0.25 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তাহলে গড় আনসার গেল। এবার পরের পার্ট, আয়তাকার কয়েলটিকে যদি আমরা সমান সংখ্যক পার্ট বিশিষ্ট বৃত্তাকার কয়েলে পরিণত করি তাহলে টর্কের মান বাড়বে নাকি কমবে সেটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে যে আয়তাকার কয়েলটা আছে সেটার একটা পরিসীমা আছে, তাহলে সেই পরিসীমার সমান পরিসীমার বৃত্তাকার কয়েলের পরিসীমা আমরা বের করব। তাহলে আমরা জানি আয়তাকার কোন বস্তুর পরিসীমা হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে L প্লাস বি, আর বৃত্তের পরিসীমা হচ্ছে টোয়াইস পাই আর। তাহলে দুইটা অংশেরই পরিসীমা সমান হবে। তাহলে দুইটা অংশের পরিসীমা যদি সমান হয় আমরা আর এখান থেকে বের করতে পারি আর ইকুয়ালস টু L প্লাস বি ডিভাইডেড পাই। তাহলে এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি A ইকুয়ালস টু পাই আর স্কয়ার, আমরা এটাকে A প্রাইম বাই A1 দ্বারা প্রকাশ করি। তাহলে পাই ইন্টু আমরা আর এর মান যদি এখানে বসাই L প্লাস বি ডিভাইডেড পাই স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি L প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড পাই। এখানে মানগুলো এখন বসাই 0.1 প্লাস 0.05 হোল স্কয়ার ডিভাইডেড 3.14। তাহলে এই মানগুলো বসানোর পরে আমরা যে রেজাল্টটা পাই এখানে এই বৃত্তের ক্ষেত্রফল 7.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার স্কয়ার। এটা বললাম আমরা বৃত্তের ক্ষেত্রে। এখন আমরা এই দুইটা ক্ষেত্রে টর্ক বের করব। প্রথম অংশ হচ্ছে আয়তাকার ক্ষেত্রের জন্য টর্ক আমরা জানি NIAB, তাহলে NIAB আমরা মানগুলো বসানোর পরে 50 ইন্টু 1 ইন্টু 0.1 ইন্টু 0.05 বি এর মান হলো 0.2 টেসলা। তাহলে এখানে মানটা বসানোর পরে আমরা যেটা পাচ্ছি রেজাল্ট 0.0 নিউটন মিটার। এরপরে বৃত্তাকার কুণ্ডলীর জন্য টর্ক যেটা পাবো সেটা হচ্ছে NIA প্রাইম বি, তাহলে NIA প্রাইম এখানেও কুণ্ডলীর পাক সংখ্যা সমান, প্রবাহ মাত্রা সমান 1, তারপর ক্ষেত্রফল 7.16 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে মানটা যদি আমি বসাই ক্ষেত্রফলের পর আসতেছে বি হচ্ছে 0.2, এখানে আসে রেজাল্ট আসে 0.072 নিউটন মিটার। তাহলে দেখা যায় কি আয়তাকার ক্ষেত্রফলের আয়তাকার কুণ্ডলীর জন্য যে টর্কের রাশিমালা যে টর্ক পেলাম বৃত্তাকার কুণ্ডলীর জন্য তার চেয়ে বেশি পেলাম। অর্থাৎ বোঝা যায় একই পরিসীমার কোনো একটা বৃত্তাকার ক্ষেত্র সবসময় আয়তাকার ক্ষেত্র বা বর্গাকার ক্ষেত্রের চেয়ে বেশি হয়। তাহলে টর্কের রাশিমালায় অন্যান্য রাশি যদি অপরিবর্তিত থাকে তাহলে টাউ ইজ প্রপোর্শনাল টু ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল যেহেতু বেশি সেজন্য এটার টর্কের মানও বেশি হবে। তাহলে একই পাক সংখ্যার বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হলে তার টর্কের মান বেড়ে যাবে। তাহলে এখন আমরা আবার লেসনে ফিরে যাই। আমাদের নতুন যে জিনিসটা পড়তে হবে
আমরা এখন যে জিনিসটি নিয়ে আলোচনা করব, কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ পদার্থের পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে প্রতিনিয়ত কি ঘূর্ণন। এই ইলেকট্রনের এই গতির সাহায্যে আমরা এখন এই চৌম্বক ধর্মকে ব্যাখ্যা করতে পারি। ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে তখন একটা নির্দিষ্ট কণিক ভরবেগ নিয়ে ঘুরতে থাকে, যা h/2π এর সরল গুণিতক হয় এবং এটি একটি প্রবাহ লুপ তৈরি করে, ঘুরতে ঘুরতে একটা প্রবাহ লুপ তৈরি করে। তাহলে ইলেকট্রনের এই কক্ষীয় গতির ফলে যে প্রবাহ লুপ তৈরি করে তা একটা পারমাণবিক প্রবাহ সৃষ্টি করে। এটাকে অনেক সময় অ্যাম্পিয়ার প্রবাহ বলে। তাহলে এই পারমাণবিক প্রবাহ বা অ্যাম্পিয়ার প্রবাহের জন্য কক্ষীয় চৌম্বক ভ্রামকের উদ্ভব হয়, যা পদার্থের চৌম্বকত্ব সৃষ্টির জন্য মূলত দায়ী। তাহলে এই ইলেকট্রনের প্রবাহ বা অ্যাম্পিয়ার প্রবাহের জন্য কক্ষীয় চৌম্বক ভ্রামকের উদ্ভব বা পদার্থের চৌম্বকত্বের সৃষ্টির জন্য দায়ী বলা হচ্ছে। যে একটা প্রশ্ন থেকে যায়, যেহেতু সকল পদার্থেই তো ইলেকট্রন থাকে, তাহলে সকল পদার্থ চুম্বক ধর্ম প্রদর্শন করে না কেন? এর কারণ হচ্ছে বেশিরভাগ পদার্থেই বিপরীতমুখী চৌম্বক ভ্রামক জোড়া জোড়ায় বিরাজ করে। তাহলে এদের একটা নেট যে চৌম্বকত্ব বা জোড়া জোড়ায় বিরাজ করার ফলে এরা একে অপরের প্রভাবগুলো কি নাকচ করে দেয়, ফলে একটা লব্ধি চৌম্বকত্ব সেটা পরিলক্ষিত। মানে পদার্থের মধ্যে শক্তিশালী চৌম্বকত্ব তখনই পরিলক্ষিত হয় যখন এটা কি বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, পদার্থের মধ্যে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে বিজোড় সংখ্যক যখন ইলেকট্রন থাকে তখন তাদের লব্ধি চৌম্বকত্ব বা শূন্য হয় না। প্রত্যেক পদার্থই কিছু না কিছু চৌম্বক ধর্ম অল্প পরিমাণে হলো থাকে, তাহলে সেটা হচ্ছে কি খুব কম পরিমাণ। তাহলে এখন আমরা যে রাশিমালাটা দেখব, ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণনের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র চৌম্বক ভ্রামকের রাশিমালা। আমরা জানি বায়ট-সাভার্টের সূত্র থেকে আমরা জানি একটি প্রবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B = μ0I/2. এখন এই আদান, ইলেকট্রনের আদান বিশিষ্ট একটি ইলেকট্রনের যদি তার কক্ষপথে একবার আবর্তন করতে t সময় লাগে, তাহলে তার তড়িৎ প্রবাহ আমরা জানি তড়িৎ প্রবাহের সংজ্ঞা হচ্ছে কি Q/T। তাহলে I = E/T। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ r, ইলেকট্রনের বেগ যদি v হয়, তাহলে আমরা এখান থেকে পাই T = 2πr/v। অর্থাৎ এই কক্ষপথে পরিধি সমান পথ যদি সে v বেগে যায়, তার সময় লাগে T = 2πr/v। তাহলে সেখান থেকে আমরা আবার I ওখান থেকে লিখতে পারি, t এর মানটা বসানোর পরে যে মানটা পেলাম সেটা হচ্ছে এটা। এখন I এর মানটা 1 নং সমীকরণে যদি বসাই, আমরা B = পাচ্ছি এই সমীকরণটা পাই। তাহলে B = আমরা পাচ্ছি μ0 EV / 2πr²। এখন যে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষীয় চৌম্বক ভ্রামক আমরা জানি কি μL = IA। চৌম্বক ভ্রামককে আমরা NIA দ্বারা লিখছিলাম। এখানে যেহেতু একটা কুণ্ডলী হিসেব করলে আমরা IA লিখতে পারি, তাহলে এখানে I আর এর মানগুলি যদি বসাই, এ মানে হচ্ছে বৃত্তাকার কক্ষপথ বলে πr², আর I এর মান এখানে বসানোর পরে EVR/2। তাহলে μL = E/2m MVR। এটাকে একটু সাজিয়ে লেখার পরে MVR সমান হচ্ছে কি কণিক ভরবেগ। তাহলে MVR কে আমরা L দ্বারা প্রকাশ করি। MVR হচ্ছে কণিক ভরবেগ, তাহলে সেটা হচ্ছে কি NH/2π। তাহলে H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এরপর μL = এটা শেষ পর্যন্ত E/2m × L, তাহলে NEH/4πm। এখন n হচ্ছে কক্ষপথের সংখ্যা, n এর মান যদি 1 হয়, তাহলে প্রথম বোর কক্ষের জন্য সৃষ্ট চৌম্বক ভ্রামকের মান হচ্ছে μL = EH/4πm। আর এটা হচ্ছে কি n সংখ্যক কক্ষপথের জন্য চৌম্বক ভ্রামকের মান। তাহলে এখানে এটাকে μL প্রথম n যখন 1 হয়, সেটাকে আমরা বলছি বোর ম্যাগনেটন বা μB। এর মানটা বের করে পাওয়া যায় 9.274 × 10⁻⁻20। তাহলে
এই উপরে যে সমীকরণটা সেটার ভেক্টর রূপ পাওয়া যাচ্ছে মিউ এল ইকুয়ালস টু ই এল ডিভাইডেড টোয়াইস এন। এখানে যে ঋণাত্মক চিহ্ন সেটা হচ্ছে যে ইলেকট্রনের যে কণিক ভরবেগ আর চৌম্বক ভ্রামক তারা বিপরীতমুখী বলে, বিপরীতমুখীটা বোঝায়। ইলেকট্রনের আদান ঋণাত্মক হওয়ায় এটি। এখন আমরা যেটা পড়ব আমরা এখন কিছু সংজ্ঞা পড়ব ভূপৃষ্ঠের পৃথিবীর চৌম্বকত্ব। তাহলে একটি চুম্বক শলাকা বা দ্বন্দ্ব চুম্বককে যদি আণবিকভাবে মুক্তভাবে ভার কেন্দ্রে মুক্ত অবস্থায় যদি স্থাপন করা হয়, এটি সবসময় কি এই উত্তর দক্ষিণ বরাবর মোটামুটিভাবে অবস্থান করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তোমার ভূপৃষ্ঠে একটা চুম্বক ক্ষেত্র বিদ্যমান। ডাক্তার গিলবার্ট 1600 খ্রিস্টাব্দে এটি সর্বপ্রথম সে পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে তিনি পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী একটি চুম্বক ক্ষেত্র নিয়ে আচরণ করে। আমরা এখন চুম্বকের ক্ষেত্রে কিছু সংজ্ঞা দেখব। চুম্বক কাকে বলে সেগুলা তোমরা নিজেরা পারবা। চুম্বক পদার্থ, চুম্বক মেরু, তো এগুলা বই থেকে পড়ে নিবা মোটামুটি। এখানে আমরা দেখতেছি একটা চুম্বকের নর্থ পোল, সাউথ পোল। আমরা এখান থেকে দেখি চুম্বক অক্ষ কাকে বলে। চুম্বকের অক্ষ হচ্ছে চুম্বকের মেরুদ্বয়ের যে মেরু নর্থ আর সাউথ তাদের সংযোজক কাল্পনিক সরলরেখা সেটা হচ্ছে চুম্বক অক্ষ। চিত্রে হচ্ছে সিডি, এই যে সি আর ডি যে অক্ষরেখা সেটা হচ্ছে চুম্বক অক্ষ। জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে কোন চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এখানে এ ও বি এর মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে কি তার জ্যামিতিক দৈর্ঘ্য। তারপরে এরপর আসতেছে চুম্বক দৈর্ঘ্য বা চুম্বকের কার্যকরী দৈর্ঘ্য। কোন চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কি চুম্বকের দৈর্ঘ্য বা চুম্বকের কার্যকরী। চুম্বকের দৈর্ঘ্য হচ্ছে এনএস হচ্ছে কি এখানে চুম্বকের দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য, একে টোয়াইস এল দ্বারা প্রকাশ। তাহলে একটা চুম্বকের দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে সবসময় কি 0.85। এগুলো তোমাদের এমসিকিউতে কোশ্চেন হয়। একটা চুম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 0.85। তাহলে চুম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, এভাবে লেখা যায়। এবার আসো আমরা ভৌগোলিক মধ্যতল। তাহলে পৃথিবীর কোন স্থানে ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কল্পিত যে উলম্ব তল ওই স্থানের ভৌগোলিক মধ্যতল বলে থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে কালো ছায়া অংশ দ্বারা সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল এনএস। তাহলে ভৌগোলিক উত্তর মেরু আর দক্ষিণ মেরুর বরাবর যে কল্পিত উলম্ব তল সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল। আর চুম্বক মধ্যতল হচ্ছে মুক্তভাবে সাম্য অবস্থায় অবস্থিত কোন চুম্বকের, এই যে এখানে একটা সাম্য অবস্থায় অবস্থিত চুম্বকের চুম্বক অক্ষ বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানে চুম্বক মধ্যতল বলে। তাহলে এখানে চুম্বক মধ্যতল হচ্ছে সাদা অংশ সেটা হচ্ছে চুম্বক মধ্যতল। তাহলে ভৌগোলিক মধ্যতল আর চুম্বক মধ্যতলের মধ্যে কিছু ডিফারেন্স থাকে। ভৌগোলিক মধ্যতল আর চুম্বক মধ্যতল একই না। মুক্তভাবে সাম্য অবস্থায় অবস্থিত কোনো চুম্বক ঠিক ভৌগোলিক উত্তর ও দক্ষিণ বরাবর থাকে না। তাই ভৌগোলিক মধ্যতল ও চুম্বক মধ্যতল এক নয়। ভৌগোলিক মধ্যতল ও চুম্বক মধ্যতলের মধ্যে কিছু কণিক ব্যবধান থাকে। ঢাকায় এই কণিক ব্যবধান হচ্ছে 0.5 ডিগ্রি। তাহলে এখানে বলতে পারি কোন স্থানে ভৌগোলিক মধ্যতল ও চুম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে ওই স্থানের বিচ্যুতি বলে। তাহলে বিচ্যুতি কাকে বলে সেটা যদি বলি, কোন স্থানের ভৌগোলিক মধ্যতল ও ওই স্থানের চুম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে আমরা বিচ্যুতি। এরপরে আসে চুম্বক দ্বিমেরু ভ্রামক বা চুম্বক মোমেন্ট। কোন চুম্বকের যে কোনো একটি মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণফলকে ওই চুম্বকের দ্বিমেরু ভ্রামক বা চুম্বক ভ্রামক বলে। তাহলে এখানে মেরু শক্তিকে স্মল এম আর দৈর্ঘ্য হচ্ছে কি টোয়াইস এল। তাহলে চুম্বক দৈর্ঘ্য হচ্ছে যে কোনো চুম্বকের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস এল আর মেরু শক্তি যে কোনো একটা মেরু শক্তি এম। তাহলে সেটা হচ্ছে কি চুম্বক ভ্রামক হচ্ছে কি ক্যাপিটাল এম ইকুয়াল টু এম ইন্টু এর দিক হচ্ছে টোয়াইস এল এর দিক, অর্থাৎ চুম্বক অক্ষ বরাবর দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। তারপরে চুম্বক ক্ষেত্র তীব্রতা
কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক তীব্রতা বলে। তাহলে চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক প্রবেশ্যতার অনুপাত হচ্ছে চৌম্বক তীব্রতা। তাহলে এটাকে বি বাই মিউ, চৌম্বক তীব্রতা ইকুয়ালস টু বি বাই মিউ, অথবা আমরা বি ইকুয়ালস লিখতে পারি মিউ নট এইচ। তাহলে বি ইকুয়ালস টু মিউ এইচ, চৌম্বক ক্ষেত্র ইকুয়ালস টু চৌম্বক প্রবেশ্যতা ইনটু চৌম্বক তীব্রতা। চুম্বকায়ন তীব্রতা, চুম্বকায়ন ক্ষেত্রে প্রয়োগ করলে কোনো চুম্বক পদার্থের প্রতি একক আয়তনে যে চুম্বক ভ্রামকের উদ্ভব হয় তাকে চুম্বকায়ন তীব্রতা বলে। তাহলে আই ইকুয়ালস টু এম বাই ভি, একক আয়তনে চুম্বকায়ন তীব্রতা। চুম্বক আবেশ, যে প্রক্রিয়ায় চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয় তাকে চুম্বক আবেশ। তাহলে আমরা বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস আই, এটা হচ্ছে বি হচ্ছে চুম্বক আবেশ বা চুম্বক কাজ ঘনত্ব বা চুম্বক ক্ষেত্র বলা হয় একে। তাহলে এখন আসে চুম্বক ক্ষেত্রে স্থাপিত কোনো চুম্বক পদার্থের চুম্বক আবেশ ও চুম্বক তীব্রতার অনুপাতকে আমরা চুম্বক প্রবেশ্যতা বলি। তারপর চুম্বক পদার্থে স্থাপিত চুম্বক ক্ষেত্রে স্থাপিত কোনো চুম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতা প্রবণতা বলি। এরপর আসে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, কোন চৌম্বক পদার্থের চৌম্বক প্রবেশ্যতা ও শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বলি, এটাকে মিউ বাই। এখন দেখতে পাই কোন চৌম্বক পদার্থের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মিউ আর ও চৌম্বক গ্রাহিতা এর চেয়ে বড়। তাহলে আমরা জানি বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস আই। তাহলে এখানে এই সমীকরণকে এইচ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি বি বাই এইচ ইকুয়ালস টু আমরা জানি মিউ, তাহলে মিউ নট 1 প্লাস আই বাই এইচ কে আমরা কাই এম লিখতে পারি। তাহলে মিউ ইকুয়ালস টু মিউ নট সরল করার পরে মিউ বাই মিউ নট ইকুয়ালস টু 1 প্লাস কাই এম। তাহলে এখানে মিউ বাই মিউ নট হচ্ছে মিউ আর, এটা হচ্ছে আপেক্ষিক প্রবেশ্যতা ইকুয়ালস টু 1 প্লাস কাই এম। তখন সুতরাং আপেক্ষিক চুম্বক প্রবেশ্যতা চুম্বক গ্রাহিতা অপেক্ষা বৃহত্তর। এখন আমরা দেখব পৃথিবীর চুম্বক উপাদান। তাহলে কোন স্থানে পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে সম্পূর্ণভাবে বর্ণনা করার জন্য যে তিনটি রাশির প্রয়োজন সেগুলো হচ্ছে যে বিচ্যুতি, বিনতি, ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ। তাহলে বিচ্যুতি হলো কোন স্থানে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা ভৌগোলিক উত্তর দক্ষিণ থেকে যে কোণে বিচ্যুত হয়, অর্থাৎ ভৌগোলিক উত্তর দক্ষিণ মধ্যতল ও চুম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে ওই স্থানের বিচ্যুতি বলে। অর্থাৎ চুম্বক মধ্যতল ও ভৌগোলিক মধ্যতলের মধ্যে যে কৌণিক ব্যবধান সেটা হচ্ছে কি বিচ্যুতি। বিচ্যুতিকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি বলতে বোঝায় ঢাকায় মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা ভৌগোলিক উত্তর দক্ষিণের সাথে হাফ ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং চুম্বক শলাকার উত্তর মেরু ভৌগোলিক পূর্ব পাশে অবস্থান করে। এবার আসি বিনতি। বিনতি কাকে? বিনতি হচ্ছে কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্র আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্র আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ কোন চুম্বক মধ্যতলে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা আনুভূমিক তল থেকে যে কোণে নত অবস্থায় থাকে তাকে ওই স্থানের বিনতি বলে। তাহলে চিত্রে আমরা দেখতেছি বিনতিকে আমরা ডেল দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে এই যে ডেল সেটা হচ্ছে বিনতি, অর্থাৎ সে এই আনুভূমিক তল থেকে ডেল কোণে নত আছে। তাহলে এই চুম্বক অক্ষটা ডেল কোণে নত আছে, তাহলে এটাকে আমরা বলছি বিনত। তাহলে এখন আমরা আসি ভূচুম্বকের আনুভূমিক উপাংশ, এটাকে আমরা বিএইচ বা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে ভূচুম্বকের যে আনুভূমিক উপাংশ সেটা হলো গিয়ে কোন স্থানে আনুভূমিক বরাবর ভূচুম্বক ক্ষেত্রের যে উপাংশ থাকে তাকে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ বলে। তাহলে এখানে ভূচুম্বকের আনুভূমিক বিএইচ বা শুধু এইচ দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি এই যে এন ই, আমরা চিত্রে একটা চৌম্বক ক্ষেত্র বি যেটা ডেল বিনতি কোণে সিই বরাবর ক্রিয়ারত। তাহলে এর আনুভূমিক উপাংশ এইচ হবে এইচ ইকুয়ালস টু বি কস ডেল, আর এর উলম্ব উপাংশ হবে ভি ইকুয়ালস টু বি সাইন ডেল। তাহলে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের মধ্যে সম্পর্ক হলো এই দুইটা সমীকরণকে একটা দিয়ে ভাগ যদি করি আমরা tan ডেল ইকুয়ালস টু বি বাই এইচ
তাহলে v ইকুয়ালস টু h tan ডেল। তাহলে আনুভূমিক উপাংশ h ইকুয়ালস টু v cot ডেল, আর উলম্ব উপাংশ হচ্ছে v ইকুয়ালস টু h tan ডেল। তাহলে এখান থেকে আমরা 1 আর 2 কে আমরা যদি করে লিখি, ভূচম্বকের মোট চুম্বক ক্ষেত্র হচ্ছে v ইকুয়ালস টু রুট ওভার h স্কয়ার v স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে লেসন এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার তোমাদের জন্য নতুন কিছু নিয়ে এই চ্যাপ্টারে এই পর্যন্ত 4টা ক্লাস হয়েছে। তোমাদের সেকেন্ড ইয়ারে দুইটা চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাসায় বসে বসে নিজেরা সিকিউ আর এমসিকিউ গুলা প্র্যাকটিস করো। বাসায় মোটামুটি এই ক্লাস লেকচার গুলা রেগুলার ফলো করো।